ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য টেলিগ্রাফ পত্রিকা থেকে একটা টপিক বাংলায় অনুবাদ করে শোনাবো। এর সাথে কিছু কিছু পার্টিসিপল ফ্রেজ আর রিলেটিভ ক্লজ নিয়ে আলোচনা করব। আজকে এই প্যাসেজটা তোমাদের কাছে বাংলায় অনুবাদ করব। আশা করি ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয় করবে। পেপারের টাইটেলটা দেখো, নেতাজি's remains should be brought back to India, says daughter অনিতা। লাইনটার বাংলা অর্থ দেখো, নেতাজি's remains মানে হচ্ছে চিতাভস্য বা দেহাবশেষ। নেতাজির চিতাভস্য শুড বি ব্রড ব্যাক, ফিরিয়ে আনা উচিত। এখানে দেখো মোডাল ভার্বের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, শুড প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টু ইন্ডিয়া, ভারতে। নেতাজির চিতাভস্য বা দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনা উচিত, সেইস ডটার অনিতা। এটা দেখো নিউজ পেপারের টাইটেল, তার জন্য দেখো এই ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখা হয়েছে, কিন্তু আমরা যখন এর অর্থ করব এটা প্রেজেন্ট পারফেক্টে রাখবো। বলেছেন কন্যা অনিতা। এরপরে সাবটাইটেলটা দেখো, সি সাজেস্টেড দ্যাট, সে প্রস্তাব করেছিল যে ডিএনএ টেস্টিং, ডিএনএ পরীক্ষা, ক্যান প্রোভাইড আনসার্স, উত্তর দিতে পারে, টু দোজ, তাদের কাছে, কাদের, স্টিল হ্যাভিং ডাউট অ্যাবাউট হিজ ডেথ অন আগস্ট 18, 1945, 18ই আগস্ট 1945 সালে তার মৃত্যু সম্পর্কে যাদের সন্দেহ আছে। তাহলে এই পুরো লাইনটার অর্থটা কি দাঁড়ালো? সে প্রস্তাব করেছিল যে ডিএনএ পরীক্ষা তাদের উত্তর দিতে পারে যাদের 18ই আগস্ট তার মৃত্যু সম্পর্কে সন্দেহ আছে। এখানে দেখো ডিএনএ টেস্টিং, এই টেস্টিং হচ্ছে জিরান, আর জিরান মাত্রই নাউন হয়, আর তার আগে দেখো ডিএনএ হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। এরপরে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এই পার্টিসিপল ফ্রেজ তোমরা জানো যে কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, এখানে এই দোষ প্রোনাউনটাকে মডিফাই করছে। আমরা যদি এই প্রোনাউনটাকে প্রশ্ন করি যে ডিএনএ পরীক্ষা কাদের উত্তর দিতে পারে, তাহলে দেখো তার উত্তর হবে ডিএনএ পরীক্ষা তাদের উত্তর দিতে পারে যাদের এখনও 18ই আগস্ট 1945 সালে নেতাজির মৃত্যু সম্পর্কে সন্দেহ আছে। তাহলে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা এই দোষ প্রোনাউনটাকে মডিফাই করছে। এবার এই পার্টিসিপল ফ্রেজের স্ট্রাকচারটা দেখো, এই হ্যাভিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই হ্যাভিংয়ের অবজেক্ট হচ্ছে ডাউট, আর তার আগে দেখো স্টিল, এই স্টিল হচ্ছে অ্যাডভার্ব, এই হ্যাভিং পার্টিসিপলটাকে মডিফাই করছে, আর এই বাকি অংশটা হচ্ছে মডিফায়ার, আর এই মডিফায়ারটা এই ডাউট নাউনটাকে মডিফাই করছে। আর আবার তোমরা এই যে পার্টিসিপল ফ্রেজটা, এই পার্টিসিপল ফ্রেজটাকে তোমরা রিলেটিভ ক্লজে পরিণত করতে পারো। কিভাবে? দোজ স্টিল হ্যাভ ডাউটস। এর অংশটা দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোসের ডটার অনিতা বোস পাপ, নেতাজি সুভাষচন্দ্র বোসের কন্যা অনিতা বোস পাপ হ্যাজ সেইড, বলেছেন, কি বলেছেন? টাইম হ্যাজ কাম টু ব্রিং ব্যাক হিজ রিমেন্স টু ইন্ডিয়া, সময় এসে গেছে তার দেহাবশেষকে ভারতে ফিরিয়ে আনার, অ্যান্ড সাজেস্টেড দ্যাট, এবং প্রস্তাব করেছিল যে ডিএনএ টেস্টিং ক্যান প্রোভাইড আনসার্স, ডিএনএ পরীক্ষা উত্তর দিতে পারে, টু দোজ, তাদেরকে, স্টিল হ্যাভিং ডাউটস অ্যাবাউট হিজ ডেথ অন আগস্ট 18, 1945, 18ই আগস্ট 1945 সালে তার মৃত্যু সম্পর্কে যাদের সন্দেহ আছে। এর পরেরটা দেখো, দ্য অস্ট্রিয়ান বর্ন ইকোনমিস্ট লিভিং ইন জার্মানি, জার্মানিতে বসবাসরত অস্ট্রিয়ান বংশোদ্ভূত অর্থনীতিবিদ সেইড, বলেছেন, ডিএনএ টেস্টিং, ডিএনএ পরীক্ষা, অফার্স আ চান্স, সুযোগ দেয়, টু অবটেন সায়েন্টিফিক প্রুফ, বৈজ্ঞানিক প্রমাণ লাভ করার, দ্যাট, যে, দ্য রিমেন্স কেপ্ট অ্যাট রেনকোজি টেম্পল ইন টোকিও আর অফ নেতাজিস, টোকিওর রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্যটা নেতাজির, অ্যান্ড দ্য জাপানিজ গভর্নমেন্ট হ্যাজ এগ্রিড টু সাচ আ প্রসিডিওর, জাপানি সরকার এই ধরনের পদ্ধতিতে সম্মত হয়েছেন। তাহলে এই পুরো বাক্যটার অর্থটা কি দাঁড়ালো? জার্মানিতে বসবাসরত অস্ট্রিয়ান বংশোদ্ভূত অর্থনীতিবিদ বলেছেন ডিএনএ পরীক্ষা বৈজ্ঞানিক প্রমাণ লাভ করার সুযোগ দেয় যে টোকিওর রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্যটা নেতাজির, এবং জাপান সরকার এই ধরনের পদ্ধতিতে সম্মত হয়েছেন। এখানে দেখো লিভিং ইন জার্মানি, এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো লিভিং প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, আর এই পার্টিসিপল ফ্রেজটা দ্য অস্ট্রিয়ান বর্ন ইকোনমিস্ট, এই নাউন ফ্রেজটাকে মডিফাই করছে। আবার দেখো
কেপ্ট অ্যাট রেনকোজি টেম্পল ইন টোকিও, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো কেপ্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা দ্য রিমেন্স এই নাউন ফ্রেজটাকে মডিফাই করছে। যদি আমরা প্রশ্ন করি যে কোন চিতাভস্য, তাহলে দেখো তার উত্তর হবে যা টোকিওর রেনকোজি মন্দিরে রাখা আছে। তার মানে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা এই দ্য রিমেন্স এই নাউন ফ্রেজটাকে মডিফাই করছে। তোমরা ইচ্ছা করলে এই পার্টিসিপল ফ্রেজটাকে রিলেটিভ ক্লসে পরিণত করতে পারো, হুইচ ইজ কেপ্ট অ্যাট রেনকোজি টেম্পল। এর অংশটা দেখো, ইন আ স্টেটমেন্ট, একটা বিবৃতিতে পাফ দ্য অনলি চাইল্ড অফ নেতাজি সেই, নেতাজির একমাত্র সন্তান পাফ বলেছেন। এখানে দেখো দ্য অনলি চাইল্ড অফ নেতাজি, দেখো অ্যাপোজিটিভ ফ্রেজ ইউজ করা হয়েছে, আর এই অ্যাপোজিটিভ ফ্রেজটা এই পাফ নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে। পাফ আর দ্য অনলি চাইল্ড অফ নেতাজি একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এরপরে দেখো সেইড বলেছেন, কি বলেছেন, সিন্স হার ফাদার ডিড নট লিভ টু এক্সপেরিয়েন্স দ্য জয় অফ ফ্রিডম, যেহেতু তার বাবা স্বাধীনতার আনন্দ উপভোগ করার জন্য বেঁচে ছিল না, ইট ইজ টাইম দ্যাট অ্যাট লিস্ট হিজ রিমেন্স ক্যান রিটার্ন টু ইন্ডিয়ান সয়েল, সেই জন্য অন্তত তার দেহাবশেষকে ভারতের মাটিতে ফিরিয়ে আনার সময় এসে গেছে। কিংবা বাক্যটাকে আমরা এভাবেও বলতে পারি, এটাই সময় যে তার দেহাবশেষকে ভারতে ফিরিয়ে আনার। এরপরে দেখো, মডার্ন টেকনোলজি নাও অফার্স দ্য মিনস ফর সফিস্টিকেটেড ডিএনএ টেস্টিং, আধুনিক প্রযুক্তি এখন ডিএনএ পরীক্ষার অত্যাধুনিক উপায় সরবরাহ করে। এখানে দেখো সফিস্টিকেটেড মানে হচ্ছে অত্যাধুনিক, প্রোভাইডেড যদি ডিএনএ ক্যান বি এক্সট্রাক্টেড ফ্রম দ্য রিমেন্স, যদি ডিএনএ দেহাবশেষ থেকে নিষ্কাশন করা হয়। এক্সট্রাক্ট মানে হচ্ছে নিষ্কাশন করা। তারপরে দেখো, টু দোজ হু স্টিল ডাউট দ্যাট, যাদের এখনও সন্দেহ আছে যে নেতাজি ডায়েড অন আগস্ট 18, 1945, 18ই আগস্ট 1945 সালে নেতাজির মৃত্যু সম্পর্কে যাদের এখনও সন্দেহ আছে, এখানে দেখো কমা দেওয়া হয়েছে, তাদের জন্য, এর অর্থ হচ্ছে তাদের জন্য, ইট অফার্স আ চান্স, সুযোগ দেয়, টু অবটেন সায়েন্টিফিক প্রুফ, বৈজ্ঞানিক প্রমাণ লাভ করার, দ্যাট যে দ্য রিমেন্স কেপ্ট অ্যাট রেনকোজি টেম্পল ইন টোকিও আর হিজ, সি সেইড, রেনকোজি মন্দিরে রাখা, টোকিওর রেনকোজি মন্দিরে রাখা যে দেহাবশেষ সেটা তার, সে বলেছিল। পরেরটা দেখো, দ্য প্রিস্ট অফ রেনকোজি টেম্পল অ্যান্ড দ্য জাপানিজ গভর্নমেন্ট এগ্রিড টু সাচ আ টেস্ট, রেনকোজি মন্দিরের পুরোহিত এবং জাপানি সরকার এই ধরনের পরীক্ষায় সম্মত হয়েছেন। অ্যাস, যেহেতু দ্য ডকুমেন্টস ইন দ্য অ্যানেক্সচার্স অফ দ্য লাস্ট গভর্নমেন্টাল ইন্ডিয়ান ইনভেস্টিগেশন ইন্টু নেতাজি স্টেট শো, সি সেইড, নেতাজির মৃত্যু নিয়ে সর্বশেষ সরকারি ভারতীয় তদন্তের পরিশিষ্টের নথিগুলোতে শো মানে দেখায়, সি সেইড সে বলেছিল। এখানে দেখো ব্র্যাকেটে রয়েছে দ্য জাস্টিস মুখার্জি কমিশন অফ ইনকোয়ারি, জাস্টিস মুখার্জি কমিশনে বলা হয়েছিল যে নেতাজি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি। তারই পরিপ্রেক্ষিতে রেনকোজি মন্দিরের পুরোহিত আর জাপানি সরকার ডিএনএ টেস্টে সম্মত হয়েছিল। এরপরে দেখো, নেতাজি স্টেট রিমেন্স শ্রাউডেড ইন মিস্ট্রি, নেতাজির মৃত্যু রহস্যে ঢাকা রয়েছে। এই শ্রাউডেড মানে হচ্ছে ঢেকে রাখা, কভার্ড, নেতাজির মৃত্যু রহস্যে ঢাকা রয়েছে। যদিও ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট, ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে হি ডায়েড ইন এ প্লেন ক্র্যাশ অন আগস্ট 18, 1945 ইন তাইওয়ান, তাইওয়ানে 1945 সালে 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। অংশটা দেখো, হোয়াইল টু কমিশনস অফ ইনকোয়ারি হ্যাড কনক্লুডেড দ্যাট, যখন তদন্তের দুটো কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে নেতাজি হ্যাড ডায়েড ইন আ প্লেন ক্র্যাশ ইন তাইপেই অন আগস্ট 18, 1945, নেতাজি 18ই আগস্ট 1945 সালে তাইপেইতে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল। তাহলে এইটুকুনি অংশের অর্থ কী দাঁড়ালো, যখন তদন্তের দুটো কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে নেতাজি 18ই আগস্ট 1945 সালে তাইপেইতে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এখানে দেখো বাক্যটা শুরু হয়েছে হোয়াইল অর্থাৎ যখন দিয়ে, তার মানে এই কমার অর্থ হচ্ছে তখন, তখন। আর থার্ড প্রুফ প্যানেল হেডেড বাই জাস্টিস এম কে মুখার্জি, বিচারপতি এম কে মুখার্জির নেতৃত্বে তৃতীয় তদন্তের প্যানেল হ্যাড কন্টেস্টেড, এর বিরোধিতা করেছিল, অ্যান্ড সাজেস্টেড দ্যাট, এবং প্রস্তাব করেছিল যে বোস ওয়াজ অ্যালাইভ আফটার দ্যাট, বোস এর পরেও জীবিত ছিল। তাহলে দেখো নেতাজির মৃত্যু রহস্য সম্পর্কে
তিনটে তদন্তের কমিশন গঠন করা হয়েছিল। প্রথম কমিশন সিদ্ধান্ত দিয়েছিল যে নেতাজি তাইপেইতে 18 আগস্ট 1945 সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। আর তৃতীয় তদন্তের প্যানেল তাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল এবং বলেছিল বোস এর পরেও জীবিত ছিলেন। এরপরে দেখো, অ্যাজ নেতাজিস অনলি চাইল্ড, নেতাজির একমাত্র সন্তান হিসেবে আই ফিল অবলাইজ, আমি বাধ্য অনুভব করি, টু এনশিওর দ্যাট, নিশ্চিত করতে যে, হিজ ডিয়ারেস্ট উইশ, তার সবথেকে প্রিয় ইচ্ছা, তার সবথেকে প্রিয় ইচ্ছাটা কি? টু রিটার্ন টু হিজ কান্ট্রি ইন ফ্রিডম, স্বাধীন ভারতে ফিরে আসা, সেটাই হচ্ছে তার সবথেকে প্রিয় ইচ্ছা। উইল অ্যাট লাস্ট বি ফুলফিলড ইন দিস ফর্ম, শেষ পর্যন্ত এইভাবে পূরণ করা হবে। অ্যান্ড দ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেরিমনিজ টু অনার হিম উইল বি পারফর্ম, এবং সেটাই হবে তাকে সম্মান জানানোর যথাযথ অনুষ্ঠান। পাপ বলেছিল। এখানে দেখো, হেডেড বাই জাস্টিস M.K. মুখার্জি, এইটুকুনি অংশ হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো, হেডেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পার্টিসিপল ফ্রেজটা থার্ড প্রুফ প্যানেল এই নাউন ফ্রেজটা সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দিচ্ছে। দেখো, এটা একটা স্পেসিফিক প্যানেলের কথা বলা হয়েছে, সুতরাং এই যে ইনফরমেশানটা দেওয়া হয়েছে এটা নন এসেন্সিয়াল ইনফরমেশান, তার জন্য দেখো কমার মধ্যে রাখা হয়েছে। আবার এখানে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ, আর এই অ্যাপোজিটিভ ফ্রেজটা হিজ ডিয়ারেস্ট উইশ, এই নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দিচ্ছে। আর এখানে দেখো, হিজ ডিয়ারেস্ট উইশ আর টু রিটার্ন টু হিজ কান্ট্রি ইন ফ্রিডম একই বিষয় বোঝাচ্ছে। অংশটা দেখো, ইন হার স্টেটমেন্ট, তার বিবৃতিতে সে বলেছিল 75 ইয়ার্স আফটার ইন্ডিয়া ওয়াজ এবল টু থ্রো অফ দ্য স্যাকলস অফ কলোনিয়াল রুল, ভারত ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল, স্যাকলস মানে হচ্ছে শৃঙ্খল, ভারত ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল ছুঁড়ে ফেলে দেওয়ার 75 বছর পর, ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট হিরোস অফ দ্য ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল, স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম প্রধান নায়ক বোস, হাউএভার যদিও, হ্যাজ নট রিটার্ন টু হিজ মাদারল্যান্ড অ্যাজ ইয়েট, এখনও পর্যন্ত তার মাতৃভূমিতে ফিরে আসেনি। তাহলে এই পুরো বাক্যটার অর্থ কী দাঁড়ালো? তার বিবৃতিতে সে বলেছিল ভারত ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল ছুঁড়ে ফেলে দেওয়ার 75 বছর পর স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম প্রধান নায়ক বোস যদিও এখনও পর্যন্ত তার মাতৃভূমিতে ফিরে আসেনি। এখানে আন্ডারলাইন অংশটা লক্ষ্য করো, এটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ, আর এই অ্যাপোজিটিভ ফ্রেজটা এই বোস নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। অনেক সময় অ্যাপোজিটিভ ফ্রেজ যে নাউনকে ডিফাইন করে ঠিক তার আগে রাখা হয়। এই অ্যাপোজিটিভ ফ্রেজের ওপর আমি 4-5 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি, সেটা একবার দেখে নিতে পারো। এরপরে দেখো, হাউএভার, এই হাউএভার হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, আগের কমেন্ট করা বাক্যের সাথে এই বাক্যের কন্ট্রাস্ট দেখাতে এই হাউএভার ইউজ করা হয়। কনজাংটিভ অ্যাডভার্বের ভিডিওটা একবার দেখে নিতে পারো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এর পরের অংশটা দেখো, অ্যানাদার ইম্পোজিং মনুমেন্ট, আরেকটা আকর্ষণীয় স্মৃতিস্তম্ভ, হ্যাজ বিন ইরেক্টেড, নির্মাণ করা হয়েছে। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। অ্যান্ড ইজ বিং আনভেলড, উন্মোচন করা হচ্ছে। এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। ইজ বিং আনভেলড, উন্মোচন করা হচ্ছে। ইন আ ভেরি প্রমিনেন্ট লোকেশান ইন নিউ দিল্লি, নিউ দিল্লির এক অতি বিখ্যাত স্থানে উন্মোচন করা হচ্ছে। বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন আগস্ট 15, 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা, সে বলেছিল। তাহলে পুরো বাক্যটার অর্থ কী দাঁড়ালো? আর একটা আকর্ষণীয় স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে এবং 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা নতুন দিল্লির এক অতি বিখ্যাত স্থানে উন্মোচন করা হচ্ছে, সে বলেছিল। এর অংশটা দেখো, পাপ বলেছিল সাম মেন অ্যান্ড উইমেন ইন ইন্ডিয়া মোটিভেটেড বাই দেয়ার অ্যাডমিরেশন অ্যান্ড লাভ ফর নেতাজি, নেতাজির প্রতি তাদের প্রশংসা এবং ভালোবাসায় অনুপ্রাণিত ভারতের কিছু পুরুষ এবং মহিলা নট অনলি রিমেম্বার হিম, শুধুমাত্র তাকে স্মরণ করেননি, বাট বরং হ্যাভ কন্টিনিউ টু হোপ দ্যাট, এই আশা করতে থাকে যে হি হ্যাড নট ডাইড অন আগস্ট 18, 1945, 18ই আগস্ট 1945 সালে তিনি নিহত হননি। তাহলে পুরো বাক্যটার অর্থ কী দাঁড়ালো? পাপ বলেছিল নেতাজির প্রতি তাদের প্রশংসা এবং ভালোবাসায় অনুপ্রাণিত ভারতের কিছু পুরুষ এবং মহিলা শুধুমাত্র তাকে স্মরণ করেননি, বরং এই আশা করতে থাকে যে 18ই আগস্ট 1945 সালে
তিনি নিহত হননি। পরের বাক্যটা দেখো, পাফ অলসো সেইড দ্যাট, পাফ আরও বলেছিল যে অল ইন্ডিয়ানস পাকিস্তানিস অ্যান্ড বাংলাদেশিস, সমস্ত ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি, হু ক্যান নাও লিভ ইন ফ্রিডম, যারা এখন স্বাধীনতার সাথে বাঁচতে পারে, কনস্টিটিউট নেতাজিস ফ্যামিলি, নেতাজির পরিবার গঠন করে। এই লাইনটার অর্থ হচ্ছে সমস্ত ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি যারা এখন স্বাধীনতার সাথে বাঁচতে পারে তারা হলো নেতাজির পরিবারের অংশ। আই স্যালিউট ইউ অল, আমি তোমাদের সকলকে অভিনন্দন জানাই, অ্যাজ মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমার ভাই এবং বোন হিসেবে, অ্যান্ড আই ইনভাইট ইউ, এবং আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি, টু সাপোর্ট মাই এফর্ট টু ব্রিং নেতাজি হোম, নেতাজিকে ঘরে আনার জন্য আমার যে উদ্যোগ, সেই উদ্যোগকে সমর্থন জানাতে আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা সাম মেন অ্যান্ড উইমেন ইন ইন্ডিয়া, এই নাউন ফ্রেজটা সম্পর্কে তথ্য দিচ্ছে। এই আন্ডারলাইন অংশর এই যে তথ্যটা দেওয়া হয়েছে, এই তথ্যটা যদি আমরা এই বাক্য থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু বাক্যের অর্থের তেমন কোনো পরিবর্তন হবে না। তার মানে দেখো এই তথ্যটা হচ্ছে অপ্রয়োজনীয় তথ্য, তার জন্য দেখো কমার মধ্যে রাখা হয়েছে। এরপরে দেখো এই আন্ডারলাইন অংশটা দেখো, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা অল ইন্ডিয়ানস পাকিস্তানিস অ্যান্ড বাংলাদেশিস এই নাউন ফ্রেজটা সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে। এবারে দেখো অল ইন্ডিয়ান, সমস্ত ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশির কথা বলা হচ্ছে, তার মানে দেখো এটা ডিফাইন্ডই আছে, এটাকে ডিফাইন করার কোনো প্রয়োজন হয় না। তার মানে এই যে রিলেটিভ ক্লজের মাধ্যমে যে এই ইনফরমেশানটা দেওয়া হয়েছে এটা হচ্ছে নন এসেন্সিয়াল ইনফরমেশান। তার মানে এই রিলেটিভ ক্লজটাকে আমরা বলতে পারি নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।